দর্শক স্বাগত নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন SSRM জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আজকে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলতে চাই আল জাজিরা রিপোর্ট এবং বর্তমান বাস্তবতা এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে আজকে যারা যুক্ত আছেন আলোচক হিসেবে তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আ.ম আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব শ্যামল দত্ত, সম্পাদক ভোরের কাগজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আল জাজিরা প্রতিবেদনটিকে ঘিরে আসলে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আওয়ামী লীগের অনেক বড় নেতা অনেক বিষয়ে কথা বলেছেন এবং তারা রিপোর্টটিকে ভিত্তিহীন বলছেন এবং অনেকগুলো প্রসঙ্গে তারা কথা বলেছেন। সবকিছু মিলিয়ে আমাদের আজকের আলোচনা। আমি শুরু করতে চাই বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে দিয়ে। আপনি বাংলাদেশ প্রতিদিনে আজকে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন এবং সেখানে আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আসলে আল জাজিরার রিপোর্ট এবং তার পাশাপাশি পেছনের ষড়যন্ত্র কী আছে আপনার ভাষায়। সেটি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, আসলে রিপোর্টটি নিয়ে এবং এর পেছনের গল্প নিয়ে আসলে আপনার ব্যাখ্যা কী আছে, বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনারা সাংবাদিক, এখানে শ্যামল দত্ত একজন সাংবাদিক আছেন, জ্যেষ্ঠ সাংবাদিক, তারা সকলেই জানেন একটি রিপোর্ট যখন করা হয় সেই রিপোর্টের সমর্থনে তথ্য উপাত্ত থাকতে হবে, অর্থাৎ প্রমাণ থাকতে হবে। যদি রিপোর্টে কোনো প্রমাণ না থাকে তখন আমরা সকলেই, সেটা কোনো বিশেষজ্ঞ ব্যক্তি হোক বা সাধারণ মানুষই হোক, ওটাকে ভাবে কিভাবে ফিকশন ভাবে বা আপনার কি বলে সোজা বাংলা ভাষায় কল্পনা ভাবে। তো যে কেউ, যে কোনো মানুষ যদি সেই আল জাজিরার রিপোর্টটি, প্রতিবেদনটি, অনুষ্ঠানটি দেখে তাহলে একটা জিনিস তার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটি একটি ফেয়ারি টেলস, অর্থাৎ একটি কল্প কাহিনী নিয়ে তাদের কথাগুলো, তারা যেসব কথাগুলো, যেসব দাবিগুলো করেছে সেই দাবির পক্ষে বিন্দু মাত্র কোনো সমর্থন নাই, কোনো তথ্য নাই, কোনো প্রতিবেদন নাই, কোনো প্রমাণ নাই, কিচ্ছু না, একেবারে ফাঁকা বলি যাকে বলে সোজা কথায়। তো ওর থেকে তো একটা কনক্লুশন আমরা পেতে পারি যে এই পুরো রিপোর্টটি করা হয়েছে কোনো অসৎ উদ্দেশ্যে। অসৎ উদ্দেশ্য তো বটে, এটা তো এমনি ইট গোজ উইদাউট সেইং, এটা বলারও অপেক্ষা রাখে না যে এটা করা হয়েছে অসৎ উদ্দেশ্য নিয়ে। কারণ অসৎ উদ্দেশ্যের জন্য দেখুন, এই যে টেলিভিশন চ্যানেলটি আল জাজিরা, এটি হচ্ছে মুসলিম ব্রাদারহুড নামক একটি সংস্থা, আপনারা সকলেই জানেন মধ্যপ্রাচ্যে একটি সংস্থা রয়েছে যার কাজ হলো জঙ্গিবাদ প্রসারিত করা, জঙ্গিবাদকে সমর্থন করা, জঙ্গি অর্থায়ন করা। এবং এই কারণেই কিন্তু তারা যেসব দেশে বিশেষ করে মুসলমান বসতি বেশি রয়েছে সেই সব দেশগুলোকে টার্গেট করছে, সেখানে ধর্মীয় মৌলবাদ সম্প্রসারণ করার জন্য এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে এগুলো করার জন্য। এই কারণে কিন্তু আপনার মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের চারটি বেশ গুরুত্বপূর্ণ দেশ, সৌদি আরব, বাহরাইন, আপনার মিশর এবং সংযুক্ত আমিরাত, এই সংযুক্ত আরব আমিরাত, এই চারটি দেশে কিন্তু আল জাজিরাকে ব্যান করেছে। কেন ব্যান করেছে? কারণ তারা মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে, তারা তাদের সেই মুসলিম ব্রাদারহুডের যে তত্ত্ব, অর্থাৎ জঙ্গি সম্প্রসারণ, সেই তত্ত্বর ছড়ানোর চেষ্টা করছে। এইসব কারণে কিন্তু এই চারটি দেশ সেখানে এটি ব্যান করেছে। তো এইটার থেকে তো পরিষ্কার। আর দ্বিতীয়ত, পুরো অনুষ্ঠানটি দেখলে এটা পরিষ্কার হয়ে যায়। এবং এটি কে করেছে? এইটির মূল যে খলনায়ক সে হচ্ছে ডেভিড বার্গম্যান নামে আমাদের কামাল হোসেন সাহেবের মেয়ে ব্যারিস্টার সারা হোসেনের স্বামী, যে নাকি আমাদের দেশে এসেছিল এমন একটি সময় যখন আমাদের যুদ্ধ অপরাধ বিচারগুলো প্রক্রিয়াধীন ছিল। তখন সে আসার পরেই এখানে যে যুদ্ধাপরাধীরা, জামাতি, বিএনপি, এই যে শক্তিগুলো যারা ৭১-এর পরাজিত অপশক্তি, এরা দেখলো এটা মহাসুযোগ, একজন সাদা চামড়ার বিদেশি সাংবাদিক এসছে, এর উপরে ভর করে তো আমরা অনেক দূর যেতে পারবো। তারা টোপ ফেললো এবং টোপেই আপনার ডেভিড বার্গম্যান পাড়া দিয়ে সে তাদের কাছে বিক্রি হয়ে গেল। সোজা কথায় বিক্রি, আমি খুব সোজা কথা বলছি, এর মধ্যে গোপনীয়তা কিছু নেই, আমরা সকলেই জানি। বিক্রি হয়ে গেল এবং এই বিক্রি হওয়ার পরে থেকেই সে শুরু করলো দেশে বিদেশে আমাদের এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের বিরুদ্ধে কথাবার্তা আমাদের বলা শুরু করলো যে আমাদের বিচার বিভাগ ইনকম্পিটেন্ট, আমাদের এই যে আপনার যুদ্ধ অপরাধী বিচার হবে সে আদালতের সেই আইন ইনকম্পিটেন্ট ইত্যাদি। একটা স্টেজে কিন্তু ট্রাইব্যুনাল তাকে তলবও করেছিল। এবং আরেকটি কথা বলি, যখন কাদের মোল্লার আপিল আদালতে বিচার হয়, অ্যাপিলেট ডিভিশন, আমিও সেই আদালতে ছিলাম, ৫ জন বিচারপতি, আমি একজন ছিলাম, তখন
সে এসে যাতে আমাদের বিচার প্রক্রিয়া যাতে চলতে না পারে সেজন্য সে ডিস্টার্ব করা শুরু করলো, এবং একটা স্টেজে আমি বাধ্য হয়েছিলাম তাকে আদালত কক্ষ থেকে বের করে দিতে। এইভাবেই করে যাচ্ছে। এবং জি। তারপরে 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 যখন তার ভিসা শেষ হয়ে গেল, তখন আমাকে একটু সময় দিন, আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলবো। শেষ হয়ে গেল, সে চলে গেল লন্ডনে। সেখানে তো একটা বিরাট জামাতি গ্রুপ, বিএনপি গ্রুপ রয়েছে, যারা এই সরকারকে আপনার ঠেলে ধাক্কা দিয়ে আপনার এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে ফেলে দিতে চেষ্টা করছে। তাদের সাথে সে মিশে যে এখন ওইখান থেকে ষড়যন্ত্র করছে। এবং এই আল জাজিরার কালকে প্রোগ্রাম, এইটা দেশি বিদেশি ষড়যন্ত্রে আমি পরে আবার যখন সবাই আপনার কাছে একটু পরে আমি আবারও আসছি। আপনি আপনার আরেকটি কথা বলি, আরেকটি কথা যেটা অনেকেই জানেন না। 1986 সালে আপনারা সবাই জানেন যে ভারতের ভোপালে একটি ইউনিয়ন কার্বাইড কোম্পানির গ্যাস লিক হয়েছিল, যেখানে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মারা গেছে। তখনও কিন্তু ডেভিড বার্গম্যানের বয়স তখন মাত্র 21 বছর। তখন সে ইউনিয়ন কার্বাইডের পক্ষে হয়ে, লবিস্ট হয়ে সে ওই ইউনিয়ন কার্বাইডের পক্ষে উল্টাপাল্টা কথা শুরু করলো। তখন ভারত সরকার তাকে প্রসিকিউট করেছিল, সে কিন্তু জেলেও ছিল ওইখানে। মানে এটি তার পুরনো পেশা, আপনার বক্তব্য অনুসারে তিনি এটাই আসলে সবসময় করে আসছেন। আমি আপনার কাছে আসছি একটু পরে আবার। আমরা একটু অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিকের কাছে আসতে চাই। আসলে আপনি সাংবাদিকতার ছাত্র, সাংবাদিকতার শিক্ষক, আপনার কাছ থেকে সাংবাদিকতার অনেক বিষয় আমরা শিখেছি। এই যে রিপোর্টটিকে বলা হচ্ছে অনুসন্ধানী প্রতিবেদন, এবং সেখানে অনেকগুলো তথ্যপাত্র উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তাদের ভাষায়। এই রিপোর্টটিকে আসলে প্রথমত আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান, এবং তারপরে আপনার এই সংক্রান্ত আর কি বক্তব্য আছে? ডক্টর আরিফিন সিদ্দিক। ধন্যবাদ আপনাকে। বিচারপতি মানিক যে কথাগুলো বললেন তার ধারাবাহিকতায় বলা। হঠাৎ করে তো আমরা আজকে আল জাজিরার এই প্রতিবেদন নিয়ে আলোচনা করছি না। আমরা আগে থেকেই জানি যে আমাদের যুদ্ধ অপরাধীদের বিচার যখন হচ্ছিল, তখন আল জাজিরা তার কোন ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে, প্রচার করেছে। আমার মনে আছে যে যুদ্ধ অপরাধীদের বিচারের রায় যখন ঘোষিত হচ্ছে একের পর এক, কোন একটা সময়ে আল জাজিরা রিপোর্ট করছে যুদ্ধাপরাধীদের পক্ষে থেকে যে আইনজীবী লন্ডনে বসে পরামর্শ দিচ্ছিল তার সাক্ষাৎকার নিচ্ছে, এবং বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যার সাথে সরাসরি জড়িত যে এখন যুদ্ধাপরাধীদের বিচারে যা মৃত্যুদণ্ড দেয়া আছে তার সাক্ষাৎকার প্রচার করছে। আর লন্ডনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা তার সাক্ষাৎকার দিচ্ছে। বুঝতে পারেন যে এদিকে সব প্রফেশনালদেরকে নিচ্ছে, তাদের পক্ষের থেকে লয়ার নিচ্ছে, সরাসরি অভিযুক্ত একজনকে নিচ্ছে যার মৃত্যুদণ্ড দেয়া আছে, আর একজন রাজনৈতিক নেতা তাকে নিচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে অথবা আমাদের যারা বিচার কার্যের সঙ্গে জড়িত আছেন তাদের পক্ষ থেকে কাউকে নেওয়া হয়নি। অর্থাৎ প্রতিবেদনটাকে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে মূলত সরকার যেটা করছে সেটা সঠিকভাবে করা হচ্ছে না, অথবা আইন অনুযায়ী হচ্ছে না, এই ধরনের একটা দুর্বলতা দেখানোর চেষ্টা করেছে। তো এটা তো গেল একটা। আমরা নিরাপদ সড়ক আন্দোলনের সময় দেখেছি আল জাজিরার কার্যক্রম। এই দুদিন আগে যে প্রতিবেদন দিয়েছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এই নামটিতেই বোঝা যায় একটা গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে তার প্রতিবেদন প্রকাশ করবে, প্রচার করবে, এটাই প্রত্যাশিত। নাম দিয়েছে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান। আর আপনি রিপোর্টটা দেখেন, কি বিষয় রিপোর্ট করছে, কার বিষয়ে রিপোর্ট করছে, কন্টেন্টটা কি, এবং সেটা কিভাবে একটার পর একটা রিপোর্ট, একটার পর একটা যে ঘটনা সাজাচ্ছে, তার সঙ্গে একেবারে সাংবাদিকতার মৌলিক যে জিনিসটি, যেটা আমাদের হয়তো প্রথম বর্ষের ছাত্রছাত্রীদেরকে আমরা পড়িয়ে থাকি, যে তুমি যার পক্ষে বা বিপক্ষে রিপোর্ট করবে তার মতামত সহ সেই রিপোর্ট উপস্থাপন করতে হবে। তার জন্য যদি ডেডলাইন ক্রস করতে হয় তারপরে সেটা করতে হবে, প্রলম্বিত করতে হয় ডেডলাইন, যে আজকে 24 ঘন্টা ডেডলাইন আমার হচ্ছে না, আমি এটা ডিলে করবো। আর যে রিপোর্টটা দেখলাম সেটা তো কোনোভাবেই এই তাৎক্ষণিক কোন ডেডলাইনের বিষয় নয়। এটা বহুদিন আগের বিভিন্ন ঘটনা এক জায়গায় সাজিয়ে তারা এটা উপস্থাপন করেছে এমন একটা মুহূর্তে যখন তারা মনে করেছে যে এইটা প্রভোকেশন দেওয়ার একটা সময়। তো এই যে বিষয়গুলো, এগুলোই বোঝায় যে
আল জাজিরা গণমাধ্যম হিসেবে যদিও কাজ করছে, কিন্তু তার কিছু হিডেন এজেন্ডা আছে। হ্যাঁ, আমরা জানি ম্যানিফেস্ট কিছু এজেন্ডা আছে। সে রিপোর্ট করছে প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট ইলেকশন, এই বাংলাদেশের সাইক্লোন ঝড়, এগুলো রিপোর্ট করছে। তাতে আমরা বুঝতে পারি যে একটা আপনার লেটেস্ট নিউজ গুলো দিয়ে তাদের রিপোর্ট সাজানো যায়। কিন্তু এই যে হিডেন এজেন্ডাটা কি আছে, সেটা বিচারপতি মানে অনেকটাই প্রকাশ করলেন। এবং এই হিডেন এজেন্ডার একটা এক্সাম্পল এই আমাদের এই রিপোর্টটা, যেটা দিয়ে পুরো সরকারের ভাবমূর্তি নষ্ট করা, পুরো সরকারের বিভিন্ন বিষয়গুলো সামনে নিয়ে আসা এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যেন বাংলাদেশে দুর্নীতিতে ভেসে যাচ্ছে এবং কেউ কিছু করছে না। কিন্তু আমরা তো বাস্তবতা জানি, দুর্নীতি যে বাংলাদেশে হচ্ছে তো কেউ অস্বীকার করছে না। বাংলাদেশের গণমাধ্যমে প্রতিদিন আমরা সেগুলো লক্ষ্য করছি, কিন্তু সেগুলোর তো একটা গ্রামার আছে, যে গ্রামার ফলো করে তাকে রিপোর্টটা করতে হবে। প্রধানমন্ত্রী নিজ স্বয়ং বলছেন বারবার যে এখানে দুর্নীতির বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জিরো টলারেন্স নীতির কথা কখন তিনি বলেন? যখন তিনি দেখছেন বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে। অর্থাৎ দুর্নীতি রিপোর্ট করা সেটা বড় কথা নয়, কিন্তু কোন কারণে, কি উদ্দেশ্যে, কিভাবে, কতটা ফলসহুড বা মিথ্যাচার নিয়ে এসেছে সেখানে, সেটা হচ্ছে দেখার বিষয়। জি স্যার, আপনার কাছে আমি একটু পরে আবারও আসছি স্যার, আপনার কাছে আমার আরো প্রশ্ন আছে। আমি একটু মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসি। আসলে এই রিপোর্টটির এখনকার সময় বেছে নেওয়া হলো কেন, এটি একটি আলোচনা হচ্ছে। পাশাপাশি আসলে রিপোর্টের লক্ষ্যবস্তু হিসেবে কি নির্ধারণ করা হয়েছে সেটি একটি আলোচনা হচ্ছে, এবং তার পাশাপাশি রিপোর্টের মান নিয়ে তো অনেক কথাই হচ্ছে, এবং এখানে কিন্তু অনেকগুলো বিষয় টিজ করা হয়েছে, অর্থাৎ যে বিষয়গুলোকে উস্কানিমূলক রিপোর্টিং আমরা বলি। আসলে আপনার জায়গা থেকে আসলে রাজনীতি এবং অর্থনীতি এবং নিরাপত্তার জায়গা থেকে ব্যাখ্যা করলে আপনি কি ব্যাখ্যা করবেন এখানে, মোহাম্মদ আলী শিকদার? দেখুন, যে রিপোর্টটি যদি আমরা দেখি, এখানে বাংলাদেশ রাষ্ট্রের প্রধান দুটি প্রতিষ্ঠানকে সরাসরি আক্রমণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয়, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। ঠিক একইভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান যেই হন না কেন, তিনি শুধু সেনাবাহিনীর প্রধান নয়, সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেন, সেনাবাহিনীর একটি সর্বোচ্চ প্রতিষ্ঠান। এই দুইটি প্রতিষ্ঠানকেই সরাসরি আক্রমণ করা হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আল জাজিরা টেলিভিশন এবং তার সাথে ডেভিড বার্কম্যান, যে কথা বিচারপতি শামসুজ্জামান চৌধুরী বলেছেন। তবে আমার কাছে যদি আমি দেখি পিছনের ঘটনা থেকে, লেগেছি থেকে, এটা মোটো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আল জাজিরার ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে 2009 সালের পর থেকে এই বাংলাদেশে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আল জাজিরা যে সমস্ত প্রতিবেদন দিক করেছে, রিপোর্টিং করেছে, তার সাথে বাংলাদেশের কারা জড়িত একটা এই বৃহত্তর ষড়যন্ত্রে, সেটির স্বরূপটা কিন্তু তখন প্রকাশিত হয়েছে। একটু সময় নিয়ে আমি একটা উদাহরণ দেই, দুটি উদাহরণ আমার কাছে আছে, তাহলে বাংলাদেশের কারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের স্বরূপটাও বাংলাদেশ মানুষ বুঝতে পারবে, এবং সেটাই জরুরি। আল জাজিরা একটি বিদেশি টেলিভিশন চ্যানেল, কিন্তু কারা বাংলাদেশ থেকে তাদেরকে সহযোগিতা, সমর্থন এবং এই ষড়যন্ত্রে অংশ নিচ্ছেন। আপনাদের সবারই মনে আছে 2012 সালের 19 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল যে 2011 সালের ডিসেম্বরের মাঝামাঝিতে সেনাবাহিনীর ভিতরে মধ্যম সারির কয়েকজন অফিসার একটা ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন, এবং সেই ব্রিফিং এ স্পষ্ট করে বলা হয়েছিল যে মেজর জিয়াউল হক নাম করে একজন অফিসার, তিনি ডিসেম্বর মাসে ছুটিতে গিয়েছেন, কিন্তু ছুটিতে যাওয়ার পরে তিনি তার ফেসবুক এবং অনলাইনে কিছু ধর্মীয় অন্ধত্ব এবং বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে চাকরিরত অবস্থায়, ছুটি থাকা অবস্থায় বক্তব্য দেওয়ার কারণে তাকে ছুটি বাতিল করে তাকে তলব করা হয় যোগদান করার জন্য। সে তলব না করে বরঞ্চ 26 ডিসেম্বর 2011-তে আর একটি পোস্ট দেন, এবং সেখানে বলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে গুম খুন চলছে, সেনাবাহিনীর অফিসারদেরকে গুম করা হচ্ছে। এই অনলাইনে জিয়াউল হক এই দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দুটি পত্রিকা তার এই অনলাইন থেকে, তার ফেসবুক থেকে এটি নিয়ে কি করে, একটা হলো হলিডে আর একটা হলো আমার দেশ। এই দুটি পত্রিকা ব্যাপকভাবে এটি প্রথম পৃষ্ঠা ছাপা করে ছড়ায়, এবং
তখন আমরা দেখেছি যে বিশেষ করে হলিডে এই পত্রিকাটি ক্যান্টনমেন্টে বিনা পয়সায় বিভিন্ন সৈনিক লাইনে এবং অফিসার মেসে এটি বিলি করা হয়। তারপরে যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার সূত্র ধরে আল জাজিরা, আপনাদের দেখবেন আল জাজিরা ডিসেম্বর মাসের 26 অথবা 27 তারিখে একটা প্রতিবেদন ঠিক একই মাসে এই হলিডে আমার দেশ এবং জিয়াউল হকের সাথে তাল মিলিয়ে বলল যে বাংলাদেশের সেনাবাহিনীতে অফিসাররা গুম হয়ে যাচ্ছে, এইরকম খবর বের হচ্ছে এবং এরকম অভিযোগ বের হচ্ছে। আল জাজিরা কিন্তু অন্য কোনো ইন্ডিপেন্ডেন্ট কোন সূত্র থেকে বলল না যে তাদের কোন সূত্র থেকে তারা এটা পেয়েছে। এই হলিডে আমার দেশ এবং জিয়াউল হকের যে অনলাইন হয় এটাকে উদ্ধৃত করে এটাকে কোট করে দিয়েছে, এটা কোট করে তারা এটা প্রচার করেছে। এবং এই 19 জানুয়ারি যখন সেনাবাহিনীর পক্ষ থেকে এই ব্রিফিংটা দেওয়া হলো, তার পরের দিন 20 জানুয়ারি ছিল শুক্রবারে উত্তরার একটা মসজিদে হিজবুত তাহরির 5-6 জন সদস্য তারা এই জিয়াউল হক এবং এই তাদের যে বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ করতে শুরু করেন নামাজের পর এবং সঙ্গে সঙ্গে যেভাবে হোক র্যাব সেখানে উপস্থিত হয়ে 5 জনকে আটক করে এবং এটা করে। এবং সেই হলিডের যখন আমি বলছি যে সংবাদটা যখন প্রকাশিত হয় তার পরের দিন বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে বলা হলো একেবারে প্রকাশ্য জনসভায় যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের গুম করে ফেলা হচ্ছে। এবং তাহলে যদি আপনি দেখেন আজকে এই হলিডে আমার দেশ, হিজবুত তাহরির এবং বিএনপির এই কথাগুলো কিন্তু একই সূত্রে এবং একই সুরে তারা কথা বলছে। পরবর্তীতে কিন্তু যেটা আমি বলেছি 19 জানুয়ারি 2012 তারিখে সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্যপত্র দিয়ে এটি দেশের মানুষের কাছে পরিষ্কার করে দেওয়া হয় যে কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটছে এবং কোন অফিসার কোথাও কোনো গুম হয়েছে এরকম কোনো খবর নেই। এই জিয়াউল হক যিনি এখনো পলাতক আছেন তিনি এইটি ছড়িয়ে দিয়েছেন এবং তার সূত্র ধরে। আর একটা ছোট্ট উদাহরণ দেই, জি আপনার কাছে আমি উদাহরণটি একটু পরে নিই, আপনার আসলে এই প্রসঙ্গে শেষ বাক্যটা নিয়ে আপনার কাছে আমি একটু পরে আবারও আসছি। মোহাম্মদ আলী শিকদার, বাক্যটা এই যে এই যে ষড়যন্ত্রটা এটা শুধু আল জাজিরা নয়, এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের এই যুদ্ধ অপরাধী বলেন, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী রাজনৈতিক পক্ষ বলেন, যারা ধর্মস্থায়ী রাজনীতি করে এবং যারা জিহাদিতন্ত্রে বিশ্বাস করে, এই জেএমবি বলেন, হিজবুত তাহরি বলেন, এরা সার্বিকভাবে সমুন্নতভাবে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এবং সেই সমস্ত উদাহরণ একটি আমি দিলাম, আরো অনেক উদাহরণ আমাদের কাছে আছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমি আসছি। শ্যামল দত্ত, আপনার কাছে আসি। আর সবশেষ সন্ধ্যা 7টায় একটি বেসরকারি টেলিভিশন একটি প্রতিবেদন করেছে, সেখানে তারা দেখিয়েছে যে আসলে মেহেদী হাসান নামে যে ব্যক্তিটার ইন্টারভিউ সেখানে প্রচারিত হয়েছে, তিনি বলেছেন তাকে আসলে এক ধরনের ব্ল্যাকমেইল করা হয়েছে। তাকে বলা হয়েছে রিপোর্টটি তার চাচার মৃত্যু সংক্রান্ত, কিন্তু পরবর্তীকালে এটি প্রধানমন্ত্রীর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই আসলে রিপোর্টটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এবং আপনি একজন নিজেও সম্পাদক, সেই জায়গা থেকে রিপোর্টটির মান, গুণগত মান এবং উদ্দেশ্য কি সেটি বলবেন। আর ষড়যন্ত্রের তত্ত্ব আমরা এখানে শুনছি, ষড়যন্ত্রের কথা আমরা শুনছি, আপনার ব্যাখ্যা কি এখানে আসলে শ্যামল দত্ত? ধন্যবাদ আপনাকে। আমি রিপোর্টটি দেখেছি, দেখে মনে হয়েছে যে এটা নতুন কিছু না। বাংলাদেশ বিরোধী প্রচারণায় অংশ নেওয়া একটা মহল আছে, যেটা নতুন কিছু। আমার কাছে এই রিপোর্টটাকে নতুন কিছু মনে হয়নি, কারণেই মনে হয়নি এই ধরনের প্রচারণাগুলো গত কয়েক মাস যাবত আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শুরুতেই জাস্টিস শামসুদ্দিন মানিক একটি কথা বলছিলেন যে বিক্রি হয়ে যাওয়া। পশ্চিমা গণমাধ্যমে এখানে শ্রদ্ধেয় আরিফিন সিদ্দিকী আছেন, টার্ম আছে, সেটি হচ্ছে পেইড জার্নালিজম। মানে আপনি টাকা দিলে যে কোনো সাংবাদিকতা করাতে পারেন সেখানে। দিস ইজ দ্য নেকেড এক্সাম্পল অফ এ পেইড জার্নালিজম। টাকা দিয়ে আপনি এই ধরনের কাজ করাতে পারেন এবং সেটা আমরা অতীতেও দেখেছি। মানিক একটু করে উল্লেখ করেছেন যে যুদ্ধ অপরাধের বিচারের সময় আপনার মনে আছে যে জাস্টিস মানিক আরো ভালো বলতে পারবেন এটা, যে যুদ্ধ অপরাধের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করা হয়েছিল প্রায় 150 কোটি টাকা দিয়ে, টু ফয়েল দ্য হোল প্রক্রিয়াটা যাতে নষ্ট হয়ে যায়। এবং এখানেও কিন্তু আমার ধারণা যে সেই ধরনের একটি বড় বিনিয়োগ হয়েছে এবং সেই বিনিয়োগের ফলাফল হচ্ছে এটি। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যারা সরকারের বিরুদ্ধে এখানে
আমরা আসলে এতদিন এই বিষয়গুলোকে নজর দিইনি, কিন্তু আমাদের যে নজর দেওয়াটা প্রয়োজন সেটি এখন আমাদের চোখের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নজর দিইনি এই অর্থে বলছি, আমরা এক ধরনের কমপ্লাসেন্টে ভুগছি, যে আমরা মনে করছি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু যুদ্ধ অপরাধী, ষড়যন্ত্রকারী তারা দেশে বিদেশে বাইরে বসে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, অপপ্রচার করবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমরা তার পাল্টা প্রচারণার মোকাবেলা কি করেছি? আমরা কিছু করিনি। এবং এইটিরই অংশ এই যে আজকে যে রিপোর্টটির কথা নিয়ে আমরা আলোচনা করছি, অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান। আপনি জানেন এই নামে একটি বিখ্যাত বই আছে, এই নামটিও চুরি করে নেয়া। তারা যে প্রোগ্রামের নামটি দিয়েছে এটি হচ্ছে নিক্সনের যখন ওয়াটারগেট কেলেঙ্কারি হয় তখন এর যে সাংবাদিক এই উদ্ঘাটনটি করেছিলেন তার একটা বই আছে, অল দ্য প্রেসিডেন্টস ম্যান। অল দ্য প্রেসিডেন্টস ম্যানকে নকল করে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান করেছে। নাম পর্যন্ত তারা একটা করতে পারে না, ইউনিক নাম তৈরি করতে পারে না। এবং সেখানে ওই অল দ্য প্রেসিডেন্টস ম্যান নিয়ে একটি মুভি আছে, আপনি চাইলে এটা দেখাতে পারেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ডেভিড বার্কম্যান, আপনি জানেন যে তিনি এবং আরো কয়েকজন সাংবাদিক যারা পশ্চিমা বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছে, এই সমস্ত না করলে তাদের রাজনৈতিক আশ্রয়ের যৌক্তিকতা থাকে না। এবং গত কয়েক মাস যাবৎ আমরা বিভিন্ন অনলাইনে এই জাতীয় সেনাবাহিনী প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী নানা রকম ব্যবসা পাতি এই জাতীয় খবর, ভুয়া খবর ছাপছিল। এটা তারই আরেকটি আল জাজিরা তারই আরেকটি কিন্তু বিস্তৃত সংস্করণ। কার্যত আমি এটার মধ্যে নতুন কিছু দেখিনি, এবং এটার মধ্যে কিছু কিছু নতুন এলিমেন্ট আছে, বাট বাকি কোনোটাই এখানে নতুন কিছু না। এবং এইগুলো তারা একটা জোট আছে, এবং যাদের পিছনে আমার ধারণা শক্তিশালী কোনো গোষ্ঠীর একটা অর্থায়ন এবং মদত আছে, তারা মিলে বর্তমান সরকারকে একটা বেকায়দা অবস্থায় ফেলার জন্য এই জাতীয় জিনিসগুলো করছে। কিন্তু আমি একই সঙ্গে এটাও আমি খুব কনফিডেন্টলি বলতে পারি, মানুষ কিন্তু সাধারণ মানুষ, আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, ইভেন আজকে অনেক ইয়াং জার্নালিস্টদের সঙ্গে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে, কেউ কিন্তু জিনিসটাকে বিশ্বাসও করছে না, সহজভাবেও নিচ্ছে না। এবং আরিফিন সিদ্দিকী স্যার যেটা বললেন যে সাংবাদিকতার মিনিমাম কোনো এথিক্স কিন্তু এখানে, আমরা যে এথিক্যাল জার্নালিজমের কথা বলি, সেই মিনিমাম স্ট্যান্ডার্ডটুকু মেনটেন করা হয়নি। ফলে যেটা হতে পারে, যেটা আপনি বললেন মানের কথা বললেন, সাংবাদিকতার মানের, দেখেছি এই দেশে বহু ঘটনা নিয়ে, যুদ্ধ অপরাধের বিচারের কথাই বলুন, হেফাজতের আন্দোলনের কথাই বলুন, ২৫০০ লোক মারা গেছে, এইসব প্রচারণা কিন্তু করেছে এই আল জাজিরাই করেছে। আমাদের যুদ্ধ অপরাধের বিচার সঠিকভাবে হচ্ছে না, সব নিরাপরাধ লোককে ফাঁসি এই আল জাজিরাই করেছে। তো সেই আল জাজিরাই তো আবার এটা করবে, এটা স্বাভাবিক। ফলে এটা নিয়ে আমি মনে করি না যে খুব বেশি উদ্বিগ্ন বা চিন্তিত হওয়ার কিছু আছে। তবে আমাদের একই সঙ্গে মনে রাখতে হবে, এই প্রচারণাগুলো কিছু সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, সেই জায়গাটিতে তৈরি করতে না পারে তার পাল্টা প্রচারণা দরকার। আমাদের গণমাধ্যমের এখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে আমি মনে করি, বিশেষ করে আল জাজিরার মতো যে মিডিয়া এর আগেও উদ্দেশ্যমূলক সাংবাদিকতা করেছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পৃথিবীর অনেক দেশের ক্ষেত্রে। আপনার অন্তত 30টা এক্সাম্পল দিতে পারবো আমি, তারা কোন কোন দেশের কি কি বিষয় নিয়ে এ ধরনের বিতর্কিত করেছে। এবং স্পেশালি যেটা জাস্টিস মানিক উল্লেখ করেছে, মুসলিম ব্রাদারহুডের একটা উদ্যোগ এবং এই ইসলামাইজেশন বা এখন রেডিক্যাল আপনার পলিটিক্যাল ইসলাম নিয়ে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাতে আল জাজিরা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ফলে মডারেট কান্ট্রিগুলোতে আল জাজিরাকে কিন্তু ঢুকতে দেওয়া হয় না অনেক দেশে। শ্যামল, আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে একটা, বিরতির পরে এসে আসলে এই প্রসঙ্গের বাকি আলোচনাগুলো আমরা করি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, বিরতি নিয়ে ফিরে এসে এই প্রসঙ্গের বাকি আলোচনা। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। কথা বলছি আল জাজিরা রিপোর্ট এবং বাস্তবতা নিয়ে। বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক রকম বক্তব্য দেওয়া হয়েছে এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আল জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা তারা ভাবছেন। আইনি গ্রাউন্ড থেকে আসলে রিপোর্টিং এর বিরুদ্ধে কোন কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটি আপনার কাছে প্রশ্ন। আর তার পাশাপাশি আপনি প্রোপাগান্ডার কথা বারবারই বলছিলেন। শুনেন, আপনার আইন কিন্তু কাউকে মানহানি করার বা অন্য কোনো আইন ভঙ্গ করার, এই ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা আছে আমাদের সংবিধানে এবং সারা পৃথিবীতেই, সেখানে কিন্তু এক্সপ্রেশনের লিমিট কিন্তু আপনি এক্সিড করতে পারেন না।
ফ্রিডম অফ এক্সপ্রেশন দ্বারা আপনি কোনো ব্যক্তির মানহানি ঘটাতে পারেন না, আপনি অন্য কোনো অপরাধজনিত কাজ করতে পারেন না। এখানে তো দুটো অপরাধ তো একেবারে পরিষ্কার, একটা হলো মানহানি করা হয়েছে কয়েকজন ব্যক্তির, এবং আমাদের যে আইসিটি আইন আছে সেই আইন ভঙ্গ করা হয়েছে। তো এখানে যাদের মানহানি হয়েছে ওনারা মানহানি, এখানে সিভিল মানহানি আছে, ক্রিমিনাল মানহানি আছে, দুই ধরনের মামলাই করতে পারেন সেই ব্যক্তিরা। আইসিটি অ্যাক্টে যে কোনো মানুষ মামলা করতে পারে, এবং আমাদের আদালতেই হতে পারে। তাদের বিচার হলে যদি তারা কনভিক্টেড হয়, তখন বিচার কনভিক্টেড আসামি যদি পালিয়ে থাকে তার মালামাল কিন্তু ক্রোধ করতে পারে। তো মালামাল এইখানে ধরেন কনভিক্টেড যদি হয়, বার্গম্যান যদি কখনো আসে তাকে ধরা হবে, যদি না আসে তাহলে এটা বিদেশে পাঠানো হবে, তাকে আনার চেষ্টা করা হতে পারে। তারপরে আল জাজিরার বিরুদ্ধে যদি হয়, আল জাজিরা একটা স্টেট ওন্ড কিন্তু চ্যানেল কিন্তু, তো সেখানে কাতারের কোনো বিমান, কোনো জাহাজ যদি এখানে আসে সেগুলো আটক করা। সুতরাং এইটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন আমি পুরোপুরি এটাকে সমর্থন করি। আর আমি আরেকটা কথা অ্যাড করবো, যে দেখেন এই যে ষড়যন্ত্রটা, এটা কিন্তু যেটা বলেছে দেশে বিদেশে মিলিতভাবে হয়েছে, এর সাথে কাকতালীয় ঘটনা নয় কিন্তু। যেমন 42 জন তথাকথিত বিশিষ্ট জন তারা যা করছে, এর মধ্যে কিন্তু কয়েকজন রাজাকার রয়েছে। এখানে শহীদুল আলম নামে আপনার ভাগিনা রয়েছে, সবুর খানের ভাগিনা রয়েছে। এখানে আরিফিন ভাই আছে, আরিফিন ভাই নিশ্চয়ই জানেন এটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিহারি প্রফেসর রয়েছে, বুঝলেন, যে প্রফেসর কয়েকদিন আগে ওই যারা ভাস্কর্য ভাঙচুর করছিল তাদের পক্ষে বক্তব্য দিয়েছিল। এবং আজকেও কিন্তু শহীদুল আলম একটা ফেসবুকে এই আল জাজিরার পক্ষে কথা বলেছে। এবং তারা আরেকজন হাফিজউদ্দিন, তার বাড়িতে কিন্তু আপনার পাবনায় তার বাড়িতে জামাতের অফিস ছিল। তো এরা প্লাস আজকে দেখেন ফখরুল ইসলাম আলমগীর এবং মান্না সাহেব বলেছে এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে, ফেলে দেবে। 30 সেকেন্ড সময় আছে আপনার জন্য। হ্যাঁ, আচ্ছা, এইগুলো প্লাস অন্যান্য যারা ওখানে কাজ করছে, যার আরিফিন ভাই বলেছেন, অন্যরা বলেছেন, ব্যারিস্টার রাজ্জাক আছে, তারপরে সরওয়ার্দী একজন জেনারেল, উনি গত কয়েক মাস থেকে যে কথাগুলো বলে যাচ্ছেন, মেজর দেলোয়ার, মেজর শহীদউদ্দিন, একজন সাংবাদিক কনক সরওয়ার, তারপরে তসলিম খলিল, মেজর জিয়া, এরা কিন্তু কাজগুলো করে যাচ্ছে বেশ কিছু সময় থেকে। এবং এই আল জাজিরার ঘটনা এবং তাদের কথাগুলো এমন ভাবে কোইনসাইড করছে যে এক থেকে আরেকটাকে কিন্তু আলাদা করার কোনো স্কোপ নেই, এবং এগুলি সম্মিলিতভাবেই এই ষড়যন্ত্র করছে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আলী শিকদার, আপনার কাছে আসতে চাই, আসলে এই যে চক্রান্ত, ষড়যন্ত্র এবং স্বাধীনতা বিরোধীদের একসাথে হয়ে আসলে এই প্রোপাগান্ডা চালানোর আসলে উদ্দেশ্যটা আমাদের সবার সামনেই পরিষ্কার আপনাদের বক্তব্য অনুসারে। আসলে এর ধারাবাহিকতা তো অনেক কিছুই আসতে পারে বলে অনেকে ব্যাখ্যা করছেন, যে এই রিপোর্টটি হয়তো বা শেষ রিপোর্ট নয়, আরও অনেকে রিপোর্ট করার চেষ্টা করতে পারে। কি মনে করছেন আসলে আমাদের এই মুহূর্তে ডিফেন্সটা কি হওয়া উচিত? মোহাম্মদ আলী শিকদার। দেখেন, এইটা করবে, আমরা সবাই কিন্তু সেটি অনুমান করতে পারছি, আগেও করেছে, এটি অব্যাহতভাবে করবে। এবং এটি কিন্তু এই আল জাজিরা করেছে এই বাংলাদেশের ভিতর থেকে। অনেকেই হয়তো এই প্রতিবেদনের সাথে জড়িত রয়েছেন। বিগত সময়ে যারা আল জাজিরার সাথে, আমি আমার প্রাথমিক বক্তব্য বলেছি যে একই সুরে যারা কথা বলেছেন তারা এখানে জড়িত আছে। সুতরাং এটি কিন্তু সরাসরি সেনাবাহিনীকে ভিতরে একেবারে উদ্দেশ্য প্রণীত ভাবে সেনাবাহিনীর র্যাঙ্ক অ্যান্ড ফাইলের ভিতরে একটি বিভ্রান্তি তৈরি করার জন্য, একটি মতানৈক্য তৈরি করার জন্য, যেটা সুশৃঙ্খল বাহিনীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই কিন্তু এটি করা হয়েছে। সুতরাং এটি একটি সেডিশন চার্জ, অর্থাৎ রাষ্ট্রদ্রোহী অপরাধ। সুতরাং এটি কিন্তু ফ্রিডম অফ স্পিচ, সবাই বলেছেন, একটা সীমা আছে। আপনি রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয়, রাষ্ট্রের সেনাবাহিনীর শৃঙ্খলা বিঘ্নিত হয় এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, সেটা কিন্তু আপনি করতে পারেন না। সুতরাং এই যে যা কিছু করা হয়েছে, এর বাংলাদেশ থেকে কিন্তু তথ্যপত্র দেওয়া হয়েছে, অনেক সহযোগিতা করা হয়েছে। নিশ্চয়ই কারা করেছে, যদি একটি তদন্ত করা হয় তাহলে কিন্তু এই বাংলাদেশে বসে যারা এটা সহযোগিতা করেছে, সংযুক্ত আছে, তাদেরও মুখোশটা উন্মোচন করা দরকার, যাতে ভবিষ্যতে, আমরা তো সবাই আশঙ্কা করছি যে এই ধরনের আরো বড় ধরনের ষড়যন্ত্র হবে, আরো বড় ধরনের প্রোপাগান্ডা হবে। সুতরাং আমরা যদি বাংলাদেশ থেকে যারা এদের সাথে জড়িত তাদের মুখোশটা উন্মোচন করতে পারি, তাহলে জনগণ কিন্তু তাদেরকে চিনতে পারবে। তখন তাদের বিশ্বাসযোগ্যতা থাকবে না, গ্রহণযোগ্যতা থাকবে না, এবং মানুষ যদি প্রত্যাখ্যান করে তাহলে এই ষড়যন্ত্র করে তারা কিন্তু কোনো লাভবান হবে না।
বরঞ্চ তারা বিগত দিনে যেভাবে জি। ষড়যন্ত্রের রাজনীতি করে প্রত্যাখ্যাত হয়েছে, আগামী দিনও প্রত্যাখ্যাত হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শ্যামল দত্ত, আপনার কাছে আসি। আপনি আপনার আগের বক্তব্যে পেইড জার্নালিজম নিয়ে কথা বলেছেন এবং বিরতির মাঝখানে আমরা কথা বলছিলাম যে আসলে এই সমস্ত প্রোপাগান্ডার বিরুদ্ধে আসলে জনগণকে ঐক্যবদ্ধ করা, মানুষকে সচেতন করা, এই কাজটি করার প্রতি আসলে জোর দেওয়া দরকার বলে আপনার বক্তব্যে বলেছেন। সেটি করার জন্য আসলে কাকে কাকে উদ্যোগী হয়ে উঠতে হবে, আসলে কি ধরনের চর্চা আমরা করতে পারি, তার সঙ্গে সঙ্গে রিপোর্ট নিয়ে আপনার বক্তব্য। দেখুন, এখানে দুভাবে পুরো বিষয়টাকে দেখতে হবে। একটা হচ্ছে যে মিথ্যা তথ্য প্রচার অপপ্রচারের বিরুদ্ধে সত্য প্রচার করা, এটা হচ্ছে একটা মোকাবেলা করার একটা পথ। আরেকটা হচ্ছে যে এই ষড়যন্ত্রকারী যারা আছেন দেশে বিদেশে তাদের মুখোশটা উন্মোচন করে দেওয়া, এটা হচ্ছে আরেকটি পার্ট। আমি মনে করি এই দুটো জায়গায় খুবই সুনির্দিষ্ট কিছু পাল্টা প্রচারণা, নেগেটিভের বিকল্প হচ্ছে নেগেটিভ ন্যারেটিভের বিকল্প হচ্ছে পজিটিভ ন্যারেটিভ দেওয়া। সেই বিষয়গুলো আমাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে এদের চেহারা উন্মোচিত করা এবং সঠিক তথ্যগুলো জনগণকে জানানো দরকার। তাহলে দেখবেন বিভ্রান্তি কেটে যাবে। আমি মনে করি এটা আমাদের এখন দায়িত্ব হবে। কারণ আমি আপনাকে বলে, বিশেষ করে সব ধরনের সরকারের বিরুদ্ধে নানা রকমের প্রক্রিয়া অনুসরণ করে সবকিছুতে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রের পথ ধরেছে। এই ষড়যন্ত্র দেশে হবে, এই ষড়যন্ত্র বিদেশে হবে। এই ষড়যন্ত্রের দেশি পার্টনার থাকবে, এই ষড়যন্ত্রের বিদেশি পার্টনার থাকবে। ফলে এটিকে মোকাবেলা করার জন্য আপনার একটা আলাদা এফোর্ট লাগবে, একটা উদ্যোগ দরকার হবে। এবং সেই উদ্যোগটি নিতে পারেন সরকারের, নিতে পারেন সেটা সিভিল সোসাইটি, সরকারের গ্রুপ যারা পক্ষে আছেন তারা নিতে পারেন। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে প্রকৃত যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে জনগোষ্ঠী আছে, দেশের লাখো মানুষ আছে, তারা কিন্তু সংগঠিত হয়ে এর মোকাবেলা করবেন। দেখবেন আল জাজিরা উড়ে যাবে একদম। অনেক বড় বিনিয়োগও তো হয়েছে আসলে এই রিপোর্টটির পেছনে, অনেকে বলার চেষ্টা করছেন। পেইড জার্নালিজম মানি তো হচ্ছে আপনাকে পে করতে হবে। ফলে এখানে কত হিউজ অ্যামাউন্ট অফ মানি পেইড হয়েছে। ফলে এটা মানে এটা একদম, এটা দুনিয়াতে এখন অ্যাকসেপ্টেড রিলেশন। আপনি দেখেন যে কিছুক্ষণ আগে আমরা আলাপ করছিলাম, সেটি হচ্ছে আপনার লবিস্ট নিয়োগ করাটা পশ্চিমা বিশ্বে এক ধরনের স্বীকৃত পথ। 1000 কোটি টাকা আপনি দিতে পারেন, আপনার পক্ষে কথা বলবে, সত্য মিথ্যা কোনো বিষয় না। আজকে মানে এই বিষয়গুলো আমাদের সামনে নতুন কতগুলো বাস্তবতা দাঁড় করিয়ে দিয়েছে। আপনাকে এগুলো ভাবতে হবে যে তারা বসে থাকবে না, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। সরকারের বিরুদ্ধে যারা প্রচারণা চালানোর জন্য বহু গোষ্ঠী আছে। ফলে সেই সবকে মোকাবেলা করার জন্য আপনাকে জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে প্রকৃত সত্য তুলে ধরে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর আরিফিন সিদ্দিক, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। আসলে এই রিপোর্টটি বাংলাদেশের মানুষের মধ্যে কি ধরনের প্রভাব পড়েছে বা কি ফেলেছে সেটি মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি এবং সেটি নিয়ে আপনারাও সবাই বক্তব্য দিয়েছেন। আসলে এই মুহূর্তে এই রিপোর্টটি কেন করা হলো তার উদ্দেশ্য তো সবার সামনে পরিষ্কার, সরকারকে বিব্রত করা বা সরকারকে অন্যভাবে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আপনারা বলছেন। এই যে স্বাধীনতা বিরোধী চক্রান্ত বা এদের যে চক্রান্ত, এটি মোকাবেলা করার জন্য আমাদের এই মুহূর্তের কি উদ্যোগ হতে পারে বলে আপনি মনে করেন, আরিফিন সিদ্দিক? আমাদের তিনজন সহ আলোচক যে কথাগুলো বললেন তার সাথে আমি একমত হয়ে শুধু এটুকুই বলবো যে আজকের দিনে যেমন তথ্য প্রযুক্তির বিস্তার ঘটেছে, তাতে তথ্য তাৎক্ষণিকভাবে আমরা পেয়ে যাই, এটা যেমন ঠিক, আবার অপতথ্য বিস্তারেরও কিন্তু একটা বিরাট সুযোগ আছে। এই যে ডিসইনফরমেশন, অপতথ্য যেটাকে আমরা যে অপসংস্কৃতি বলি, এই অপসংস্কৃতির একেবারে নিম্নতর পর্যায়ে হচ্ছে অপতথ্য ছড়িয়ে দেওয়া। তো সেই কাজটি যে মিডিয়া করে, সেটা কি সোশ্যাল মিডিয়া হলো না ম্যাস মিডিয়া আপনি বলবেন, এগুলি নিয়ে প্রশ্ন আছে। যেমন আমেরিকান অত্যন্ত বিখ্যাত ব্রডকাস্টার ওয়াল্টার ক্রনকাইট, তাকে একসময় বলা হতো দ্য মোস্ট ট্রাস্টেড ম্যান ইন আমেরিকা, আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত মানুষ তাকে অভিহিত করা হয়েছিল। তিনি একবার বলেছিলেন, জার্নালিজম ইজ হোয়াট উই নিড টু মেক ডেমোক্রেসি ওয়ার্ক। গণমাধ্যমের মূল কাজটি হচ্ছে গণতন্ত্রের জন্য কাজ করা। গণতন্ত্র এবং গণমাধ্যম পরস্পরের সম্পূরক এবং পরিপূরক। তো সেই জায়গায় যদি কোনো গণমাধ্যম এই ধরনের প্রভোকেশন করে, যেটা আমাদের যে সিদ্ধা ভাই বললেন একটু আগে, তো সেই প্রভোকেশন কিসের জন্য, এই প্রভোকেশন কেন, এটা কি মানুষ বোঝে না? সঠিকভাবেই বোঝে। তো এটা কি গণমাধ্যম না এটা কি গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যম? সেই বিষয়গুলো এখন আরো স্পষ্ট করা দরকার মানুষের কাছে। এবং আমি জানি যে এই রিপোর্টের পরে এটা অনেক দূরই আরো এক্সপোজড হয়ে গেছে, কারণ এটা আজকে নতুন নয়। ওই যে যেটা বললাম, আমাদের যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে এই অনেকবারই আমরা এই ধরনের রিপোর্ট দেখেছি, যেগুলো একেবারে মন গড়া, তৈরি করা
রিপোর্ট, যেটা আমাদের সম্পাদক বললেন শ্যামল দত্ত, যে পেইড জার্নালিজমের একটা এরকম পেইড জার্নালিজমের প্রচলন আমরা দেখছি আজকাল। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো নিয়ে আমাদের খুবই সতর্ক থাকার প্রয়োজন আছে, এবং যত ধরনের অপতথ্য, এই অপতথ্যকে মোকাবেলা করার জন্য তথ্য সম্প্রচার করা, তথ্যকে ছড়িয়ে দেওয়া। যেমন আমি দেখেছি গতকালকে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএসপিআর এর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, বক্তব্য দেওয়া হয়েছে, এবং সেগুলো কিন্তু এখন প্রচার করাটা যে কোনো গণমাধ্যমের আরেকটা দায়িত্ব। আজকে আল জাজিরার প্রচার করতে হবে যে বাংলাদেশ সরকার কি বলছে, সরকারের বিভিন্ন সংস্থা, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে, এগুলো এনশিওর করা, এটাও কিন্তু দরকার আছে। গণমাধ্যমকে গণমাধ্যমের মতোই বিহেভ করতে হবে, তাছাড়া তো আপনি কিভাবে এই স্যার, আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন আছে আমার, সেটি হচ্ছে রিপোর্টটিতে তারা প্রমাণ করতে চেয়েছেন, কিন্তু সেটি কিন্তু আসলে প্রমাণিত হয়নি শেষ পর্যন্ত। আমরা রিপোর্টটি দেখেছি, সবাই দেখেছি আমরা। যখন আপনি অভিযোগ তোলেন, প্রমাণ করতে পারেন না, তখন সেটি কোন ধরনের সাংবাদিকতা হয় আরফিন স্যার? সেটাই তো বললাম, সেটা তো কোনো সাংবাদিকতাই নয়, সেটা তো অপসাংবাদিকতা বলবেন আপনি। আমি তো সেটা শুরুতেই বললাম যে আমি একটা অভিযোগ তুললাম, আপনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন, আমার বক্তব্য আপনি নেবেন না? আমার বক্তব্য না নেওয়া পর্যন্ত তো সেই রিপোর্ট সম্পাদকীয় ডেস্ক থেকে পার হওয়ার কথা না। সেটা কি করে সম্পাদকীয় ডেস্ক পার হয়ে গিয়ে ব্রডকাস্ট হয়ে গেল? তো সবারই প্রশ্ন আজকে এটা কি এবিসি অফ জার্নালিজম, যারা জানে তারাও তো জানবে যে এটা এইভাবে রিপোর্ট করা যায় না। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, কালকে আবার অন্য কোনো প্রসঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত হব নতুন আলোচনা নিয়ে। সবাইকে শুভরাত।